সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সাথে আরেকটা ক্লাস নেওয়ার জন্য। তো ইংলিশ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের আজকে ক্লাসে কী থাকছে, আমরা আজকে ইউনিট 4 লেসন 2 তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ে তোমরা 41 এবং 42 নম্বর পেজটা বের করবে, মানে 41 এবং 42 নম্বর পেজটা। ঠিক আছে, চলো তাহলে ক্লাসটা আমরা শুরু করে দিচ্ছি। তো আমরা প্রথমে আমরা আগের ক্লাসে কী করেছিলাম সেটা আমরা একটু দেখে নিচ্ছি। সেটা হচ্ছে ইউনিট 4 লেসন 1 আমরা করেছিলাম মাদার্স ডে। ঠিক আছে, তো তোমাদের একটা হোমওয়ার্ক বলতে এটা আমি অলরেডি প্ল্যানিং ছিল তোমাদের আমি এই ক্লাসে দিব, তো এটা আমরা অলরেডি করে ফেলেছি। এখন দেখো ইউনিট 4 লেসন 2 মে ডে, এটা কিন্তু আগেটা ছিল মাদার্স ডে, এটা হচ্ছে কি মে ডে নিয়ে লেখা। ঠিক আছে, তো দেখো এখানে প্রথমে আমরা যেহেতু একটা প্যাসেজ আমাদের দেওয়া আছে, আমরা আগের ক্লাসে কিন্তু লিসেনিং টেক্সট করেছিলাম, শুনে শুনে আমরা কাজ করেছিলাম। তো এখানে আমাদের কি থাকবে, যেহেতু টেক্সট দেওয়া আছে, আমরা আগে কিছু ওয়ার্ড মিনিং আছে, এখানে আমরা ওয়ার্ড মিনিংটা শিখে নিব। ঠিক আছে, এই দেখো ওয়ার্ড মিনিং দেখতে পাচ্ছি। অবজার্ভ মানে হচ্ছে পালন করা। তারপর কমেমোরেট মানে স্মৃতিচারণ করা বা কাউকে স্মরণ করা, কোনো বিষয় স্মরণ করা। হিস্ট্রিক্যাল ঐতিহাসিক। স্ট্রাগল সংগ্রাম। স্যাক্রিফাইস ত্যাগ করা, আত্মত্যাগ করা বা ত্যাগ করা কোনো কিছু। এস্টাবলিশ প্রতিষ্ঠা করা। ইন্সপায়ার উৎসাহিত করা। ডিমান্ড দাবি করা। অ্যাড্রেস, এখানে যদিও বক্তৃতা লিখেছি আমি, কোনো কিছু অ্যাড্রেস করা, কারো সামনে কোনো কিছুকে উপস্থাপন করা। হ্যাঁ, আর্জ প্রেরণা দেওয়া। স্ট্রাইক ধর্মঘট। সাডেনলি হঠাৎ। অ্যাটাক আক্রমণ করা। ইনস্ট্যান্টলি তাৎক্ষণিকভাবে মানে সঙ্গে সঙ্গে যেটা বলা হয়। ওয়াউন্ড বা ইনজোর আহত হওয়া। এক্সপ্লয়েট শোষণ করা, মানে শোষণ করা বলতে বুঝতে তো মানে মানুষকে কী করা, মানুষের কাছ থেকে সুবিধা নেওয়া যেটা বোঝা হয়। রিমাইন্ডার স্মরণ চিহ্ন, মানে যেটা দেখে মনে হয় আমার কোনো কিছু কথা মনে পড়ে যাবে। রিমাইন্ডার কন্টিনিউ চলতে থাকা। তো এই ওয়ার্ড মিনিংগুলো আমরা কেন করে নিলাম, আমাদের প্যাসেজের মিনিংটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো দেখো তুমি এরকম একটা ছবি দেখতে পাচ্ছ। অবশ্যই আমরা জানি আমাদের ইএফটিতে শুরুতে যে ছবি থাকলে এই ছবিটাকে কি করা হয়, ডেসক্রাইব করা হয়। তো ছবিটা ভালো করে দেখে নাও। একটা হাত দেখা যাচ্ছে, পিছনে যেটা কালো ব্যাকগ্রাউন্ডে যেটা দেখা যাচ্ছে, যেহেতু কালারফুল করেনি, কালো ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে সেটা হচ্ছে কি ব্লাডের মতো মনে হচ্ছে, রক্তের মতো মনে হচ্ছে না। হাতে একটা হাতুড়ি দেখা যাচ্ছে আর মে ডে কথাটা লেখা আছে, এই তো ছবিটার মধ্যে আছে, দেখেছো ভালো করে? ওকে, চলো আমরা একটু আগাই দেখি। কোয়েশ্চেন আছে আমাদের, আর এখানে দুইটা কোয়েশ্চেন দেওয়া আছে যে লুক এট দ্য পিকচার অ্যান্ড টক অ্যাবাউট ইট। তোমাকে দেখে এটা নিয়ে কথা বলতে বলেছে, তোমাদের নিজেদের মধ্যে কথা বলে নিতে পারো, অলরেডি আমি বলেও দিয়েছি। সো কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে কী দেখতে পাচ্ছ? ক্যান ইউ রিলেট এনি হিস্ট্রিক্যাল ইভেন্ট টু দিস পিকচার, এই ছবি দেখে কি তোমার কোনো ঐতিহাসিক কোনো ঘটনার কথা মনে পড়ছে কিনা? হোয়াটস হ্যাপেন্ড অন দিস ডে, যদি মনে পড়ে দেখো তাহলে কী ঘটেছিল ওই দিন সেটাই তোমাকে বলতে হবে। ঠিক আছে, চলো আশা করি হয়েছে তোমাদের, মিলিয়ে নাও আমার সাথে। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? সো ইন দ্য পিকচার আই সি আ ম্যানস হ্যান্ড হোল্ডিং আ হ্যামার অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য ব্লাড। তাই না, আমি এটাই বলেছিলাম যে একটা একজন পুরুষ মানুষের হাতে, একটা মানুষের হাতের ছবি, যেটা হচ্ছে একটা হাতুড়ি ধরে রেখেছে অন দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য ব্লাড। পিছনের ব্যাকগ্রাউন্ডে কী দেখা যাচ্ছে? ব্লাড, রক্ত দেখা যাচ্ছে। অ্যান্ড বিলো দ্য হ্যান্ড, এবং তার হাতের ঠিক নিচের অংশে মেডে ইজ ইনস্ক্রাইবড, মেডেটাও লেখা আছে। ঠিক আছে, ইনস্ক্রাইব বলতে সাধারণত কোনো কিছু খোদাই করে লেখা থাকলে এরকমটা বোঝায়, তবে এখানে এটাও তুমি বলতে পারো। ঠিক আছে, নাম্বার 2 কোয়েশ্চেন দেখছি। ক্যান ইউ রিলেট এনি হিস্ট্রিক্যাল ইভেন্ট টু দিস পিকচার? হোয়াট হ্যাপেন্ড অন দিস ডে, কী ঘটেছিল এই দিনে? তুমি কোনো ঘটনাকে রিলেট করতে পারছো না। অবশ্যই এটা বলা থাকে মে ডে দিবস কেন আসলো, এই ঘটনাটাই আমরা আজকে ভালোভাবে জানতে পারবো এই প্যাসেজটা পড়লে। ইয়েস, দ্য পিকচার ইজ রিলেটেড টু মে ডে, এই যে মে দিবসের সাথে বা শ্রমিক দিবস বলা হয়, মে দিবসের সাথে এটা সম্পৃক্ত। অন দিস ডে সাম ওয়ার্কার্স ইন দ্য ইউএসএ স্যাক্রিফাইস দেয়ার লাইফস টু এস্টাবলিশ দেয়ার রাইটস, কারণ ওই দিন আমেরিকা ইউএসএতে কিছু শ্রমিক তাদের জীবন উৎসর্গ করেছিল তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। মেট্রো হিসেবে দেখবে পৃথিবীতে যেই দাবি করেছে সেই দাবিটা আসলে এত সহজে মানে না দেয়নি, মানে কেউ মেনে নেয়নি, সবসময় কী করতে এর জন্য স্যাক্রিফাইস করতে হয়েছে। ঠিক আছে, তো দেখো আমাদের প্যাসেজটা আমরা যাচ্ছি, প্যাসেজটা পড়লে আমরা আসলে এই অ্যান্সারটা আরও ভালোভাবে বুঝতে পারবো।
সো রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। অবশ্যই নিচে কিছু কোয়েশ্চেন থাকবে, সেই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে হবে প্যাসেজটা পড়ার মাধ্যমে। চলো আমরা পড়ি। May Day or International Workers' Day is observed on May 1 all over the world today to commemorate the historical struggle and sacrifices of the working people to establish an 8-hour work day. বিশাল বড় সেন্টেন্স, একবার পড়েছি, এখন ভেঙে ভেঙে বলছি। তো মে ডে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইজ অবজার্ভ, এই যে মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবসটা পালন করা হয় মে মাসের 1 তারিখে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব জুড়েই। টুডে মানে বর্তমানে, কেন? টু কমেমোরেট দ্য হিস্ট্রিক্যাল স্ট্রাগল, মানে স্মরণ করার জন্য। কী স্মরণ করার জন্য? দ্য হিস্ট্রিক্যাল স্ট্রাগল, ঐতিহাসিক যে তাদের সংগ্রাম ছিল, অ্যান্ড স্যাক্রিফাইস, এবং তারা যে আত্মত্যাগ করেছিল সেটা অফ দ্য ওয়ার্কিং পিপল। এবং কাদের শীত একটা, সেটা হচ্ছে যারা শ্রমিক শ্রেণীর মানুষ, যারা কাজ করে, শ্রমিক শ্রেণীর মানুষ। টু এস্টাবলিশ, কেন করেছিল? টু এস্টাবলিশ অ্যান 8-hour ওয়ার্ক ডে, তারা হচ্ছে 8 ঘন্টা, দৈনিক 8 ঘন্টা কাজ করার জন্যই করেছিল। আগে দেখা গেছে অনেক বেশি সময় করা লাগতো কাজ, কতটুকু সেটা আমরা আসলে পুরোটা পড়লেই জানতে পারবো। ঠিক আছে, এখন আমরা কিন্তু সাধারণত 8 ঘন্টার বেশি অফিস করা হয় না, 8 ঘন্টার বেশি করলে সেটা ওভার টাইমের মধ্যে যায়। তো এই যে রুলসটা আসছে, কিন্তু এই তাদের এই ওই দেশে যদি তারা সেই সংগ্রামটা না করতো, তাহলে কিন্তু এটা আমরা এখন কিন্তু আমাদের দেশও হয়তো বা 12, 13, 14 ঘন্টা কাজ করা লাগতো। ঠিক আছে, তারপর দেখো, ইট ইজ আ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে সারা বিশ্বের প্রায় সব দেশে এটা সরকারি ছুটির দিন। Since the Industrial Revolution in the 18th and 19th century in Europe and the US. তো দেখো, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল, শিল্প বিপ্লব যেটা বলা হয়, সেটা হচ্ছে 18 এবং 19 শতাব্দীতে। 18-19 শতাব্দী বোঝো তো, যখন বলে 18 শতাব্দী, তোর মনে করবে 1700 সাল। 19 শতাব্দী মানে হলো 1800 সালকে বোঝায়। হ্যাঁ, শতাব্দীটা এভাবে হিসাব করে, কারণ যেহেতু আমি তো এখন 17 শতাব্দী যখন বলবো, যদি 17 শতাব্দী বলি, তাহলে সেটা 1600 সাল পার হয়ে গেলেই তো সেটা 17 হয়। যেমন তোমার আজকে বয়স যদি হয় ধরো 14 বছর, তাহলে 14 বছর একদিন হয়ে যাওয়া মানে কি, তোমার বয়স এখন 15 বছর হয়ে গিয়েছে, কারণ 14 বছর তুমি আর নেই। ঠিক আছে, এখানে হিসাবটা এভাবে করা হয়। তো ইউরোপ এবং ইউএসএ যখন হচ্ছে এই শিল্প বিপ্লব হয়, দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ হ্যাড, তখন কী করতে হতো? মিলস এবং ফ্যাক্টরিগুলোতে যারা শ্রমিক শ্রেণী আছে তারা কী করতো? হ্যাড বিন ওয়ার্কিং আ লং শিফট, তারা দীর্ঘ সময় কাজ করতো, অনেক সময় লং শিফটে কাজ করতে হতো। 14 or even more hours a day, দিনে 14 ঘন্টা বা তার থেকেও বেশি করা লাগতো। বুঝতে পেরেছো? তার মানে কতটা, মানে এখন ধরো 8 ঘন্টা কাজ করে যে স্যালারিটা পাচ্ছে, বেতনটা পাচ্ছে, তখন 14 ঘন্টা কাজ করে কিন্তু এই বেতনটা পাচ্ছে। তার মানে দেখি অমানবিক না? এরকমটা হয়েছিল। এবং তখন কিন্তু শিল্প বিপ্লব মানে কি, তখন হচ্ছে ইন্ডাস্ট্রি বানানো শুরু হয়েছে, মেশিন দিয়ে প্রোডাকশন শুরু হয়েছে। আগে তো শুধু মানুষই কাজ করতো, তখন মেশিনের ব্যবহার শুরু হয়ে গেলো। তখন হচ্ছে মানুষের বেশি বেশি প্রোডাকশন করার জন্য তারা বেশি বেশি কাজ করাতো, কিন্তু টাকা কম দিত। ওকে, সো অন May 1st in 1886, কবে কথা বলছে? 1886 সালে। তারপর 1886 সাল মানে কি, এটা 19th সেঞ্চুরি বোঝাচ্ছে। তো মে মাসের 1 তারিখে 1886 সালের কাহিনী, ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়নস, মানে একটা ট্রেড ইউনিয়ন মানে একটা সংস্থা ছিল। এই ট্রেড ইউনিয়নে inspired by the trade unions, half of the workers at the McCormick Harvest Company in Chicago went on strike, demanding an 8-hour work day. ট্রেড ইউনিয়নরা তাদেরকে ইন্সপায়ার করেছিল এই শ্রমিকদেরকে, এবং ওই ম্যাককর্মিক হারভেস্ট কোম্পানি ছিল একটা, ওই কোম্পানির হাফ অফ দ্য ওয়ার্কার, প্রায় যত শ্রমিক আছে তার অর্ধেক শ্রমিকই ইন শিকাগোতে, এই কোম্পানিটা ওয়েন্ট অন স্ট্রাইক, তারা হচ্ছে ধর্মঘটে চলে গেল, মানে আন্দোলনে চলে গেল, ডিমান্ডিং অ্যান 8-hour ওয়ার্ক ডে, তারা বলছে 8 ঘন্টা বেশি তারা কাজ করবে না। 2 days later, 2 দিন পরে, মে মাসে 1 তারিখ, এটা মে মাসে 3 তারিখ, আর ওয়ার্কার্স র্যালি ওয়াজ হেল্ড নিয়ার দ্য ম্যাককর্মিক হারভেস্ট কোম্পানি, তারা এই কোম্পানির পাশেই তারা ওয়ার্কাররা মিলে একটা র্যালি করলো, র্যালি বলতো মিছিলের মতো করলো, অ্যান্ড অ্যাবাউট 6,000 ওয়ার্কার্স হ্যাড জয়েন ইট, এবং এখানে প্রায় 6,000 শ্রমিক এখানে জয়েন করেছিল। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার্স লিডার, এবং এটাকে নেতৃত্ব দিয়েছিল কারা? লেবার লিডাররা, মানে শ্রমিক নেতারা নেতৃত্ব দিয়েছিল। দে আর্জড দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার, তারা সকল কর্মীদেরকে বলছে তোমরা একসাথে থাকবে, টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল, তোমরা সংগ্রাম চালিয়ে যাবে, অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস, এবং তাদের যে বস ছিল তাদের কাছে তারা হার না মানা কথা বলতেছে। ঠিক আছে, জাস্ট অ্যাট দিস মোমেন্ট, ঠিক ওই মুহূর্তে, সাম স্ট্রাইক ব্রেকার্স স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস। স্ট্রাইক ব্রেকার বলতে বুঝছো তো,
তারা যে যারা ধর্মঘট করছিল ওখান থেকে কিছু লোক যাওয়া শুরু করলো। তার মানে হয়তো বা এখানে ওই কোম্পানির কিছু ওদের নিজস্ব কোনো লোক ছিল যে যারা হচ্ছে এটাকে ভেঙে দেওয়ার জন্য হচ্ছে চেষ্টা করছিল, তো তারা যাওয়া শুরু করলো। দ্য স্ট্রাইকার ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং দেম ব্যাক, এবং অন্যরা আবার কী করলো, ওদেরকে ফিরিয়ে আনার জন্য রাস্তায় গেলো। সাডেনলি হঠাৎ করে কী হলো, অ্যাবাউট 200 পুলিশম্যান অ্যাটাক দেম উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স। ক্লাব বলতে লম্বা লম্বা লাঠির মতো থাকে না, আমাদের বাংলাদেশের পুলিশের হাতেও থাকে লম্বা লাঠির মতো, অ্যান্ড রিভলভার্স, তখন রিভলভার ছিল আর কি, যেটা আমরা পিস্তল বলি, গান বলি, তো রিভলভার ছিল। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল ইনস্ট্যান্টলি, ওখানে একজন মারা গেল সাথে সাথে। 5 or 6 আদার ওয়ার সিরিয়াসলি ওয়ান্ডেড অ্যান্ড ওয়ান্ডেড, এখানে আরও 5 থেকে 6 জন অনেক সিরিয়াসলি আহত হয়েছিল। অ্যান্ড মেনি ওয়ার ব্যাডলি ইনজুর্ড, এবং অনেকের অবস্থা খুবই খারাপভাবে তারা আহত হয়েছিল। ঠিক আছে, তো একজন কিন্তু মারা গিয়েছে। দ্য ইভেন্টস অফ মে 1, 1886, এই যে 1886 সাল মে মাসে 1 তারিখের যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো হচ্ছে আর রিমাইন্ডার, এটা একটা আমাদের জন্য একটা স্মরণ করে দিচ্ছে যে ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড আনটিল দে স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক আউট টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশনস, বেটার পে অ্যান্ড বেটার লাইফস। এটা সুন্দর একটা মেসেজ দিয়ে গেছে, এটা আমাদের একটা সতর্ক করে দিয়ে গেছে যে ওয়ার্কাররা সবসময় এক্সপ্লয়েট হবে, ওয়ার্কাররা সবসময় শোষিত হবে যতক্ষণ পর্যন্ত না তারা একসাথে দাঁড়াবে, স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক আউট, এবং জোরে কথা বলবে, এই মিনমিন করে কথা বলবে, জোরে কথা বলবে, টু গেইন, কেন? টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন, কারণ তারা যেখানে কাজ করে সেখানটার পরিবেশটা অবশ্যই ভালো হওয়া লাগবে, বেটার পে, তারা যাতে কী হয় আরও বেশি স্যালারি পায়, অ্যান্ড বেটার লাইফস, এবং তারা যাতে ভালো জীবনযাপন করতে পারে। ঠিক আছে, তো দেখো এখানে নোটস দেওয়া আছে তোমার ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনটা কী ছিল। দ্য পিরিয়ড স্পেশালি ইন দ্য 18th and 19th centuries ইউরোপ হোয়েন মেশিনস ওয়ার ইনভেন্টেড, তখন মেশিন আবিষ্কার হলো। এখন তো তুমি শুরু থেকে মেশিন দেখছো, তখন মেশিন আবিষ্কার হয়নি, মেশিন আবিষ্কার হলো। অ্যান্ড ফার্স্ট ফ্যাক্টরিজ ওয়ার এস্টাবলিশড, এবং তখন ফ্যাক্টরি বিভিন্ন কারখানা ফ্যাক্টরি প্রতিষ্ঠা করা শুরু হলো। অ্যান্ড ট্রেড ইউনিয়ন কারা ছিল, ওখানে যে ট্রেড ইউনিয়নের কথা বললো প্যাসেজে আসলো। অ্যান অর্গানাইজেশন দ্যাট রিপ্রেজেন্টস ওয়ার্কার্স অফ মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, তারা হচ্ছে মিলস অ্যান্ড ফ্যাক্টরির যে যারা হচ্ছে ওয়ার্কার আছে তাদের প্রতিনিধি হিসেবে তারা হচ্ছে কাজ করে, সেটা হচ্ছে ট্রেড ইউনিয়ন। তো এই ছিল আমাদের গল্পটা। তো আমাদের গল্পের অবশ্যই কিছু প্র্যাকটিস থাকবে, আগে বলা ছিল কিছু কোয়েশ্চেন অ্যান্সার থাকবে। দেখো এখানে 4টা কোয়েশ্চেন দেখা যাচ্ছে। হোয়াট ডাজ মেডে রেফার টু, মেডের বলতে কী বোঝায়? হাউ লং ডিড দ্য ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক ইন আ ডে বিফোর দ্য মে 1 স্ট্রাইক, এই মে মাসে 1 তারিখে 1886 সালের, তখন তার আগে কতটুকু সময় ধরে ওয়ার্কাররা কাজ করতো। হোয়াই ডিড দ্য ওয়ার্কার্স ইন শিকাগো গো অন স্ট্রাইক, কেন শিকাগোর শ্রমিকরা তারা ধর্মঘটে গিয়েছিল। হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্য ইভেন্টস অফ মে 1, 1886, 1886 সালের মে মাসে 1 তারিখের ঘটনা থেকে তুমি হচ্ছে কী শিখতে পেরেছো, তুমি কী বুঝতে পেরেছো। ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলো তোমরা একটু ডিসকাস করে তোমরা হচ্ছে অ্যান্সারগুলো লিখে ফেলো। তো আশা করি সবার হয়েছে, আমার সাথে একটু মিলিয়ে নাও। তো দেখো, সো ফার্স্ট কোয়েশ্চেন ছিল মেডে বলতে কী বোঝায়। মেডে রেফার্স টু May 1 in 1886 when workers laid down their lives to establish an 8-hour work day. তাহলে মেডে বলতে এটাই বোঝাচ্ছে যে যেদিন যখন হচ্ছে ওয়ার্কাররা তাদের জীবন উৎসর্গ করেছিল, কেন? 8 ঘন্টা কাজের জন্য। নাম্বার 2, হাউ লং ডিড দ্য ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক ইন এ ডে বিফোর দ্য May 1 স্ট্রাইক, এই মে মাসে 1 তারিখের ধর্মঘটের আগে তারা কতক্ষণ কাজ করতো। দ্য ওয়ার্কার্স হ্যাড টু ওয়ার্ক 14 hours or even more in a day before the May 1 strike, মে মাসে 1 তারিখের আগে তারা হচ্ছে 14 ঘন্টা বা 14 ঘন্টার বেশি সময় ধরে কাজ করতে হয়েছিল। নাম্বার 3, হোয়াই ডিড দ্য ওয়ার্কার্স ইন শিকাগো গো অন স্ট্রাইক, কেন তারা স্ট্রাইকে গিয়েছিল? দ্য ওয়ার্কার্স ইন শিকাগো ওয়েন্ট অন স্ট্রাইক টু এস্টাবলিশ অ্যান 8-hour ওয়ার্ক ডে, তারা 8 ঘন্টা কাজ এস্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য তারা হচ্ছে স্ট্রাইকে ধর্মঘটে গিয়েছিল। ওকে, নাম্বার 4, হোয়াট ডু ইউ লার্ন ফ্রম দ্য ইভেন্টস অফ May 1, 1886, ওখান থেকে তুমি কী শিখতে পেরেছো? ফ্রম দ্য ইভেন্টস অফ May 1, 1886, আই লার্ন দ্যাট, আমি শিখেছি যে ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড আনটিল দে স্ট্যান্ড আপ টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন, বেটার পে অ্যান্ড বেটার লাইফস, যদি তারা এটার জন্য একসাথে এই যে ভালো কর্মস্থলে ভালো পরিবেশ এবং ভালো বেতন পাওয়া এবং ভালো জীবনযাপন করার জন্য যতক্ষণ পর্যন্ত না তারা কথা বলবে, একসাথে দাঁড়াবে, ততক্ষণ পর্যন্ত তারা শোষিত হতেই থাকবে। এই জিনিসটা আমি শিখতে পেরেছি। ঠিক আছে, দেখো এখন নাম্বার সিতে হচ্ছে এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, একটা গল্প বলা আছে তানিয়া নামে একটা গার্মেন্ট ওয়ার্কারের, গার্মেন্টস শ্রমিকের। এখানে যে উপরে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, ভার্বগুলো দেওয়া আছে, এই ভার্বগুলো তুমি হচ্ছে এই প্যাসেজটার মধ্যে বিভিন্ন গ্যাপগুলোতে বসাবে, বসালেই তোমার কি হয়ে যাবে, বসালেই হচ্ছে এটা একটা গল্প হবে, গল্পটা দাঁড়াবে। ঠিক আছে,
তো তোমার বইয়ে দেওয়া আছে, তোমরা পেন্সিল থাকলে পেন্সিল দিয়ে তোমরা হচ্ছে এটার মধ্যে লিখে নাও, ঠিক আছে? এই একটা অংশ, এই একটা অংশ। সো আশা করি সবার হয়েছে, একটু মিলিয়ে নাও। এটা আসলে ভিন্ন হওয়ার সুযোগ নেই, কারণ হচ্ছে এটা একই রকম অ্যান্সার হবে। তো আমরা হচ্ছে পাশাপাশি গল্পটা পড়বো, তাহলে হচ্ছে আমরা পরে আমাদের একটা কাজ আছে, কাজটা করতে সুবিধা হবে। দেখো, তানিয়া ইজ আ পুয়ার গার্মেন্ট ওয়ার্কার। গার্মেন্টসে যারা চাকরি করে শ্রমিক হিসেবে তারা তো আসলে ধনী মানুষ হয় না, ঠিক আছে? তো সে হচ্ছে খুবই গরিব একজন গার্মেন্টস শ্রমিক। শি ওয়ার্কস ইন আ বিগ গার্মেন্ট ফ্যাক্টরি ইন গাজীপুর। সে গাজীপুর একটা বিশাল বড় গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করে। শি লিভস ইন স্লাম। সে কোথায় বাস করে? বস্তিতে বাস করে। বস্তি বলতে আসলে কী বোঝে জানো? একসাথে অল্প জায়গার মধ্যে বেশি মানুষ থাকা, ছোটো ছোটো ঘর থাকবে, অনেক মানুষ থাকবে, ঠিক আছে? পরিবেশ এত ভালো থাকবে না, কারণ মানুষ বেশি থাকলে তো পরিবেশটা সুন্দর রাখা যায় না। তো স্লাম বলতে বলছে বস্তি, বস্তিতে থাকে। উইথ আ ফিউ ফেলো ওয়ার্কার্স, তার সাথে কিছু আরও এরকম গার্মেন্টস শ্রমিক থাকে। শি ওয়ার্কস 8 hours এ ডে অন এ মান্থলি স্যালারি অফ টাকা 3000। সে 8 ঘন্টায় কাজ করে, কিন্তু সে মাসে 3000 টাকা পায়। বেশি কম হয়ে গেল না? ওকে। শি ডাজ ওভার টাইম। এই জন্য তাকে কী করতে হয়? ওভার টাইম করতে হয়, মানে 8 ঘন্টার পরেও তাকে আরও ডিউটি করতে হয়, এবং ওই ডিউটিগুলো সে কী পায়? টাকা পায়। টু এড সাম মানি ফর আর ইনকাম। তার ইনকামের জন্য সে আরও একটু বাড়তি ইনকাম করার জন্য কিন্তু সে কী করে থাকে? ওভারটাইম করে থাকে। এবং ওভারটাইম শব্দটা কিন্তু গার্মেন্টসের সাথে খুবই পরিচিত। ইফ শি ক্যান সেভ সামথিং শি সেন্ড ইট টু হার ফাদার টু সাপোর্ট দ্য ফ্যামিলি। কারণ তার তো শহরে থাকতে হয়, নিজের একটা খরচ আছে, খরচের পরে যে সে 2 টাকাটা সেভ করতে পারে, সে হচ্ছে সেই টাকাটা তার বাবাকে পাঠায় যাতে তার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারে। ওয়ান ডে তানিয়া ওয়াজ বিজি ডুইং হার ওয়ার্ক ইন হার ফ্যাক্টরি। একদিন তানিয়া কী করছিল? খুবই বিজি ছিল, তার ফ্যাক্টরিতে যে কাজ করে সে কাজ নিয়ে ব্যস্ত ছিল। সাডেনলি, হঠাৎ করে, দ্য শি হার্ড সামওয়ান শাউটিং ফায়ার। মানে কেউ যেমন বলছে আগুন 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 লেগে গিয়েছে, এটা বলছে আর কি। হঠাৎ করে সে শুনতে পেলো ফায়ার। দ্য ওয়ার্কার ওয়ার প্যানিক স্ট্রাইকেন বলতে তার মধ্যে একটা ভয় চলে আসলো, বিশাল এক ধরনের ভয়, যে কী হবে না হবে, আমরা এরকম হয়ে যায় না, হতভম্ব হয়ে যায় না? অ্যান্ড এভরিওয়ান বিগেন টু রাশ টু দ্য স্টেয়ার। সবাই হচ্ছে স্টেয়ার্স বলতে তো সিঁড়ির দিকে যাওয়া শুরু করলো, কারণ যে আগুন লেগেছে তাহলে তো বের হতে হবে। কোথায় আগুন লাগছে কিন্তু ওরা ভালো করে জানেও না, বের হওয়াটা হলো কাজ। দেয়ার ওয়ার নট এনাফ স্টেয়ার কেসেস ইন দ্য ফ্যাক্টরি বিল্ডিং। কিন্তু ওই ফ্যাক্টরি বিল্ডিংয়ে এত সিঁড়ি ছিল না, হয়তো বা একটা সিঁড়ি ছিল, এখান দিয়ে বের হতে হবে। তো অনেক মানুষ একসাথে বের হতে গেলে সিঁড়ি দিয়ে কি তাই চাইলেই বের হওয়া যায় না। সো সাম ওয়ার্কার্স ওয়ার ট্রোডেন আন্ডার দ্য ফুট। ট্রোডেন বলতে হলো পদদলিত হওয়া, পায়ের নিচে পড়ে যাওয়া। তো এই যে সিঁড়ি দিয়ে নামার সময় কিছু ওয়ার্কার কী হয়েছে? পড়ে গিয়েছে, আর অন্যরাও তো পিছন দিকে দিয়ে নামছে, তাহলে আবার তখন তো সবাই তার জীবন বাঁচাবে জন্য কী করলো? তার উপর দিয়ে চলে যাচ্ছে, মানে পায়ের নিচে পড়েছে। অ্যান্ড আদার ওয়ার ইনজিউর্ড ইন সাম আদার ওয়েজ। অন্যরা আবার অনেক বিভিন্নভাবে আহত হয়েছে। হাউএভার দ্য ফায়ার ব্রিগেড অ্যারাইভ দেয়ার ইন মিনিটস। কয়েক মিনিটের মধ্যে ফায়ার ব্রিগেড চলে আসে, মানে যারা আগুন নিবে একটা ফায়ার ব্রিগেড আছে। অ্যান্ড নাথিং সিরিয়াস হ্যাপেন। কিন্তু দুর্ঘটনা খুব একটা বেশি কিছু ঘটেনি, ঠিক আছে? এই ছিল তানিয়ার গল্প, প্লাস আছে তোমার এগুলো ভার্বগুলা জায়গা মতো বসানোর কাজটা। তো এখন হচ্ছে দেখো, এখানটায় তুমি হচ্ছে কিছু কোয়েশ্চেন দেখতে পাচ্ছ। নাও রিড দ্য কমপ্লিট প্যাসেজ ইন সি সাইলেন্টলি। আমরা অলরেডি এটা করে ফেলেছি, বা তুমিও আবার একবার পড়ে নাও, সাইলেন্টলি পড়বে যাতে কোনো সাউন্ড না হয়। অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স, এবং এই নিচের কোয়েশ্চেনগুলো অ্যান্সার করো। ডু ইউ থিঙ্ক তানিয়াস মান্থলি স্যালারি ইজ ইনাফ ফর হার ওয়ার্ক? তুমি কি মনে করো যে তানিয়ার এই যে মাসে যে বেতনটা পায় 3000 টাকা, এটা তার জন্য কি এনাফ কিনা? ইজ দ্য ফ্যাক্টরি সেফ এনাফ ফর ওয়ার্কারদের জন্য এই ফ্যাক্টরিটা সেফ কিনা, যারা শ্রমিক আছে? হোয়াই ডু ইউ থিঙ্ক সো? আর যদি সেফ না হয়, কেন তোমার কাছে মনে হচ্ছে? ক্লিয়ার একদম আমাদের ধারণা এটা। ডু ইউ হ্যাভ এনি সাজেশন ফর সেফটি অফ ফ্যাক্টরি ওয়ার্কার্স? ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদের জন্য তোমার কোনো সাজেশন আছে কিনা, তাদের নিরাপত্তার জন্য? অবশ্যই তোমার সাজেশন থাকবে। ইজ সো হোয়াট, সেগুলো কী, এগুলো বলার কথা বলছে, ঠিক আছে? তো এটা কাজটা করে ফেলো। আশা করি সবার হয়েছে, একটু আমার সাথে মিলিয়ে নিবে। তো ফার্স্ট কোয়েশ্চেনটা যাচ্ছিল যে তার মান্থলি ইনকামটা এনাফ কিনা, যথেষ্ট কিনা। নো, আই ডোন্ট থিঙ্ক সো। আমার এটা মনে হচ্ছে না। হার স্যালারি ইজ ভেরি পুয়ার ফর আর ওয়ার্ক। তার কাজের জন্য তার যে স্যালারিটা খুবই কম। পুয়ার বলতে এখানে গরিব বোঝাচ্ছে না, এখানে কম বোঝাচ্ছে, খুবই কম বোঝাচ্ছে, ঠিক আছে? নাম্বার 2, ইজ দ্য ফ্যাক্টরি সেফ ইনাফ ফর ওয়ার্কারদের জন্য এটা সেফ কিনা? হোয়াই ডু ইউ থিঙ্ক সো? তোমার কেন মনে হচ্ছে এরকম? আই থিঙ্ক দ্য ফ্যাক্টরি ইজ নট সেফ ইনাফ ফর দ্য ওয়ার্কারদের জন্য এটা সেফ না। কেন? ইট ইজ বিকজ দেয়ার আর নট ইনাফ স্টেয়ার কেসেস ইন দ্য ফ্যাক্টরি বিল্ডিং। কারণ ফ্যাক্টরি বিল্ডিংয়ে এনাফ, যথেষ্ট পরিমাণ
সিঁড়ি নেই। আসলে দেখবা নর্মালি বলা হয়ে থাকে, যেহেতু এগুলাতে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে প্রায় আগুন লেগে যায়, ঘটনা ঘটে থাকে, তখন তাদেরকে ঠিক বিল্ডিংয়ের এক পাশ দিয়ে দুই পাশে দুইটা সিঁড়ি, মানে এটা সবসময় ইউজ করা হয় না, এটা জাস্ট ইমার্জেন্সি কাজে ইউজ করা হবে, সিঁড়ি কিন্তু থাকে। তো যাদের মধ্যে নাই তাদের কিন্তু সেফটি কম, ঠিক আছে। তো তারপর দেখো, ডু ইউ হ্যাভ এনি সাজেশন ফর সেফটি অফ ফ্যাক্টরি ওয়ার্কার্স, ইফ সো হোয়াট? তোমার অবশ্যই সাজেশন আছে কিছু তাদের নিরাপত্তার জন্য, সেগুলো কি? তো আই হ্যাভ সাম সাজেশন ইন দিস রিগার্ড, দে আর অ্যাজ ফলো। কী কী? দ্য ওয়ার্কার্স মাস্ট পুট অন সেফটি ওয়্যার্স হোয়াইল ডুইং আনসেফ জবস। কেউ যদি কোনো রিস্কি জব করে, হ্যাঁ, তো কাজ আর কি রিস্কি কাজ করে, তাহলে অবশ্যই তার সেফটি ওয়্যার্স মানে তার নিরাপত্তার জন্য যে পোশাক যেগুলো দরকার বা যে নেসেসারি, যেমন যারা বিল্ডিংয়ে কাজ করে দেখবো তাদের মাথার মধ্যে অনেক সময় এই হেলমেটের মতো থাকে, কারণ এটা অনেক সময় থেকে একটা ইট পড়ে গেলে তুই সরাসরি পড়ে তাহলে মাথা ফেটে যাবে না, কিন্তু ওটা থাকলে এটার মধ্যে পড়ে। তো এরকম সেফটি ওয়্যার নিরাপত্তা যেগুলো যেটার সাথে যারা সম্পৃক্ত ওই ধরনের হচ্ছে নিরাপত্তা পোশাক পরবে। দেয়ার শুড বি ইমার্জেন্সি এক্সিস্ট, এবং প্রত্যেকটা জায়গায় কী থাকবে, ইমার্জেন্সি এক্সিস্ট বলতে হচ্ছে বের হয়ে যাওয়া, জরুরি প্রয়োজনে বের হওয়া। ওটা সবসময় ইউজ হয় না, এই যে বললাম যে বিল্ডিংয়ের দুই পাশে বা যে কটা সিঁড়ি করা যায় মানুষ ইমার্জেন্সি বের হওয়ার জন্য, এই যে আগুন লেগে গেলো তাহলে সবাই তো ওই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে বেরিয়ে যেতে পারতো, ঠিক আছে। কিন্তু একটা দিয়ে গেলে তো এক জায়গায় বেশি মানুষ এলে কিন্তু ঝামেলা হয়। সো তারপর হচ্ছে দেয়ার শুড বি ইনাফ ফায়ার ফায়ার এক্সটিংগুইশার বোঝো তো, এটা হচ্ছে ওই যে লাল বোতলের মতো থাকে সবসময়, এটার মধ্যে ওই কার্বন ডাইঅক্সাইড থাকে, এটা চাপ দিলে হচ্ছে এখান থেকে গ্যাসের মতো, সাদা গ্যাসের মতো বের হয়, বের হলে এটা আগুনের মধ্যে ধরলে না আগুনটা কী হয়ে যায়, নিভে যায়, ঠিক আছে। তো এই ফায়ার এক্সটিংগুইশার অনেক থাকতে হবে, এখন সাধারণত প্রত্যেকটা বিল্ডিংয়ে থাকে, তবে পর্যাপ্ত পরিমাণ থাকতে হবে। দেয়ার শুড বি ট্রেনিং অন সেফটি, এবং এই যে ইন্ডাস্ট্রি বা গার্মেন্টস হোক না কেন, তার ওটার সাথে রিলেটেড ওইটাকে বাঁচার জন্য, নিরাপত্তার জন্য যেগুলো এক ধরনের ট্রেনিং দিতে হবে ওই ওয়ার্কারদের, এটা। তারপর হচ্ছে গিয়ে দেয়ার শুড বি লাইফ ইন্স্যুরেন্স পলিসি হওয়ার দরকার, এবং লাইফ ইন্স্যুরেন্স থাকতে হবে যাতে করে কারো কোনো দুর্ঘটনা হলে তার পরিবারটা আর্থিকভাবে সহায়তা পেয়ে থাকে। তাহলে এই ছিল আমার পক্ষ থেকে সাজেশন, তোমারটা ভিন্ন রকম হতে পারে। তো আমরা হচ্ছে আসলে কী করেছি, আমরা ইউনিট 4 লেসন 1, এটা লেসন 1 করেছি না 2 করেছি, আমরা লেসন 2 করেছি, ঠিক আছে। তো লেসন 2 আমরা কী করেছি, মেডে করেছি, ঠিক আছে, ওকে। তো তোমাদের তো সাধারণত হোমওয়ার্ক আমরা সাধারণত দিয়ে থাকি, সেই হোমওয়ার্কটা হচ্ছে গিয়ে এই যে এখানে যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো যতগুলো করেছো, সেই কোয়েশ্চেন অ্যান্সারগুলো তোমরা আবার কী করবে, পড়বে এবং মুখস্থ করে ফেলবে, ঠিক আছে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, ততদিন ভালো থেকো, আল্লাহ হাফেজ।